Dear learners, welcome to my another tutorial. Today I am going to talk about prepositions. So let's start discovering preposition together. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এসএসসি শিক্ষার্থীরা তোমাদের আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক প্রেপোজিশন নিয়ে আমি আলোচনা করব। তোমাদের এটা ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নম্বর গ্রামার আইটেম। এখানে তোমাদের 10টা শূন্যস্থান থাকে এবং প্রতিটা শূন্যস্থানের জন্য সঠিক উত্তরের জন্য 0.5 করে 5 নাম্বার সম্পূর্ণ প্রশ্নটার উত্তরের জন্য 5 নাম্বার বরাদ্দ। সো চলো আমরা আলোচনা চলে যাই। তোমাদের আমি ইন্ট্রোডাকশন দিব প্রেপোজিশন সম্পর্কে এবং প্রেপোজিশনের সম্পর্কে কিছু মানে তোমাদের প্রেপোজিশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং ক্লাসিফিকেশন করব কত প্রকার প্রেপোজিশন এবং সর্বশেষে আমরা তোমাদেরকে প্রেপোজিশন সম্পর্কে বোর্ডে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের কিছু সলিউশন করতে চেষ্টা করব। সো প্রথমেই তোমাদেরকে প্রেপোজিশন একটা ইন্ট্রোডাকশন দিব আমরা ডেফিনিশনের আগে, সংজ্ঞায়িত করার আগে তোমাদেরকে বলবো যে আসলে হাউ ডাজ দ্য প্রেপোজিশন লুক লাইক। সো চলো আমরা এই যে আমি একটা শর্ট প্যাসেজ নিয়েছি এখানে তোমাদের 75 or 80 ওয়ার্ডস আছে। সো আমি তোমাদের এই প্যাসেজটা নিয়েছি তোমাদের যাতে প্রেপোজিশনের ডেফিনিশনটা পড়ার আগে তোমরা একটু প্র্যাকটিক্যাল মানে প্রেপোজিশন সম্পর্কে একটু মানে এটা প্র্যাকটিক্যালি দেখতে পারো। তারপরে ডেফিনিশনটা পড়লে তোমাদের সুবিধা হবে। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই প্রেপোজিশনের গুরুত্বটা বুঝতে যাতে তোমরা বুঝো। সো আমরা প্রথম লাইনটা শুধু পড়বো এখান থেকে। দ্য সিক্রেটস অফ সাকসেস ইন লাইফ লাইজ ইন দ্য প্রপার ইউজ অফ টাইম। সো আমি এখানে 75 or 80 ওয়ার্ডস আছে। সো এখানে আমি 80 ওয়ার্ডস থেকে আমাদের এখানে 13টা বা 14টা প্রেপোজিশনস আছে। সো আমরা দেখতে পাচ্ছি তোমরা যেই ইংরেজি আমরা যে ইংরেজি পড়ি বা লিখি বা শুনি, সেই ইংরেজিতে তোমাদের ৮০টা শব্দ যদি হয় তাহলে যদি সেখান থেকে 17টা প্রেপোজিশন এখানে হয়, তাহলে দেখা যাচ্ছে যে 70% ওয়ার্ডস প্রেপোজিশন। সো এই যে প্রেপোজিশনের সাইজ দেখতে খুবই ছোট, ছোট একটা সিলেবল অথবা ২ টা সিলেবল ছোট, ছোট ওয়ার্ডগুলো প্রেপোজিশন হিসেবে তোমাদের ইংরেজি প্রেপোজিশন হিসেবে আমরা ইংরেজিতে দেখি এবং এগুলো আ তোমরা বুঝতে পারছো যে কত সংখ্যায়, কত অধিক পরিমাণে এটা তোমাদের ইংরেজিতে ব্যবহার হয়। আমরা শুধু নাউন, এই যে নাউন গুলো নিয়ে ব্যস্ত থাকি, ভার্ব এই যে লাইজ ভার্ব নিয়ে ব্যস্ত থাকি, সিক্রেট নাউন নিয়ে ব্যস্ত থাকি। তারপর তোমার প্রপারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নিয়ে ব্যস্ত থাকি। আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমরা এই প্রেপোজিশনটা নিয়ে কাজ করি না। সো আমরা এখানে প্রেপোজিশনটা এখানে একটু ডেফিনিশনটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে দেখবা যে দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ, এখানে ২ টা প্রেপোজিশন। সো আমি প্রেপোজিশনের ডেফিনিশন তোমরা সবাই জানো। যেহেতু তোমরা সবসময় একাডেমিক ইংরেজি সাবজেক্টের সাথে প্রেপোজিশন থাকে সেটা পড়ো। সো আমি ডেফিনিশনটা এভাবে বলি যে প্রেপোজিশন হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ স্পিচেস, অর্থাৎ ৮টা পার্ট অফ স্পিচের একটা পার্ট অফ স্পিচ। প্রিপোজিশন, প্রেপোজিশন মানে যারা পূর্বে বসে। কিসের পূর্বে বসে? লাইফ অর্থাৎ একটা নাউন, ইন পূর্বে বসছে, সাকসেস অর্থাৎ একটা নাউন, অফ পূর্বে বসছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশনের কাজই হচ্ছে নাউনের পূর্বে বসা অথবা প্রনাউনের পূর্বে বসা। সো আমরা অথবা নাউন ফ্রেজের পূর্বে বসা। সো প্রেপোজিশন তোমাদের নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো শব্দের পূর্বে বসে। সো দ্য সিক্রেট অফ সাকসেস, এবং এটা একটা বুননের কাজ করে, একটা উইভিং এর কাজ করে। হ্যাঁ? একটার সাথে একটা লিংকের কাজ করে, কানেক্টস করে। এই নাউন গুলোকে, প্রনাউন গুলোকে অথবা নাউন ফ্রেজ গুলোকে সেন্টেন্সের অন্য যে নাউন আছে, অন্য যে ভার্ব আছে, অন্য যে অ্যাডজেক্টিভস আছে সেগুলোর সাথে কানেক্ট করে। আমি আবার বলছি, একটা সেন্টেন্সের যেমন এখানে টাইম, হচ্ছে একটা প্রিপোজিশন টাইম। এই টাইমকে এই যে প্রপার ইউজ এটার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে এখানে প্রেপোজিশন। তো আমরা দেখছি যে প্রেপোজিশন কি করে? রিলেশন তৈরি করে। হ্যাঁ? এটা হচ্ছে অফ টাইম। এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ এবং এই টাইমটা হচ্ছে অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন। এই প্রেপোজিশনের অবজেক্টটা যে নাউন, প্রনাউন অথবা নাউন ফ্রেজ অথবা যেটাই থাকে সেটাকে সেন্টেন্সের সাথে কি সম্পর্ক তৈরি করা। সো আমরা ডেফিনিশনটা কি পেলাম? প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড, প্রেপোজিশন একটা শব্দ হুইচ ইজ ইউজড যেটা ব্যবহার করা বিফোর আ নাউন, pronoun
or noun phrase to make a relation with other word of the sentence. অন্য সেন্টেন্স এটা তোমার আরো সহজে বলতে গেলে তোমরা যখন একটা বিল্ডিং আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি তখন বিল্ডিং এর ভিতরে আমরা ব্রিক্স ইট ব্যবহার করি, কিন্তু আমরা যদি একটা ইটের উপরে আরেকটা ইট বসাই, যদি তার মাঝে যদি আমরা কোনো আহ, 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 সুরকি অথবা সিমেন্ট বালি না দেই তাহলে কি হবে, বিল্ডিংটা কলাপস করবে। সো তোমাদের এই প্রেপোজিশন গুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, সেন্টেন্সটা এরকম কলাপস করবে। আরো সহজভাবে বলি, ফর এক্সাম্পল আমাদের আমাদের তোমরা কি করো, যেমন চাঁদপুর, তারপর চাঁদপুর থেকে কুমিল্লা, মাঝখানে সে একটা নদী আছে চাঁদপুরের ওই পারে একটা নদী, ওই পারে একটা অংশ, এই পারে একটা অংশ, মাঝখানে নদীটার নাম হচ্ছে একটা ডাকাতিয়া নদী বা একটা নদী সে। সো এই যে নদীটা, এই নদীটার উপরে একটা ব্রিজ আছে। সো ব্রিজের কাজ করে এখানে লাইফ এবং এই সাকসেস, এই দুইটার মধ্যে লাইফ ইন সাকসেস এই ব্রিজের কাজ করে প্রেপোজিশনটা। সো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রেপোজিশনের বৈশিষ্ট্য সম্পর্কে অলরেডি তোমরা ভালো ধারণা পেয়েছো। আমরা চলো নেক্সট আলোচনা করতে যাই। আমরা এখানে প্রেপোজিশনের প্রথম একটা ডেফিনিশন দেখবো, যেটা অলরেডি তোমাদেরকে আমরা বলেছি। প্রেপোজিশন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর এ নাউন, প্রোনাউন, to make a relation with other words of the sentence. এটা সিম্পল, যারা কমন স্টুডেন্টস, জেনারেল স্টুডেন্টস তাদের জন্য। হ্যাঁ, প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ which is used before a noun, যেটা একটা নাউনের পূর্বে ব্যবহার করা হয়, or pronoun অথবা প্রণয়ের পূর্বে ব্যবহার করে to make a relation with other words of the sentence, এবং এটা ব্যবহার করা হয় সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করার জন্য। তো আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি, he sat on the chair। সো আমরা এখানে চেয়ার হচ্ছে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন আর প্রিপোজিশন হচ্ছে অন। হ্যাঁ, সো চেয়ারের সাথে হি যে সম্পর্ক, সে চেয়ারে বসে আছে, হি সেট চেয়ার, কোনো অর্থ হয় না। এইখানে মনে রাখবা প্রিপোজিশনের কোনো নিজের অর্থ নাই, বাট এটা কি করে, এটা তোমার অর্থ উদ্ধারের জন্য অর্থ সম্বলিত লেক্সিক্যাল যে ওয়ার্ডস গুলো আছে সেগুলোকে কানেক্ট করে, জয়েন করে। সো আমরা একটু বড় ডেফিনেশন। A preposition is a word or group of words। প্রিপোজিশন একটা শব্দ হতে পারে, গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে আবার আরেকটা নতুন তথ্য, গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ একাধিক শব্দ প্রিপোজিশন হতে পারে। ইউজ বিফোর এ নাউন, যেটা একটা নাউনের পূর্বে ব্যবহার করা হয়, প্রোনাউন, প্রোনাউনের পূর্বে ব্যবহার করা হয়, আর নাউন ফ্রেজ টু শো ডিরেকশন, অর্থাৎ প্রিপোজিশন আমাদেরকে দিক দেখানোর জন্য ব্যবহার করা হয়, টাইম সময় বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহার করা হয়, প্লেস স্থানবাচক শব্দের পূর্বে প্রেপোজিশন ব্যবহার করা হয়, অথবা স্থান সংক্রান্ত আইডিয়ার জন্য প্রেপোজিশন ব্যবহার করা, লোকেশনের জন্য ব্যবহার করা হয়, স্পেশাল রিলেশনশিপ অর্থাৎ স্থান সম্পর্কিত আইডিয়ার জন্য ব্যবহার করা হয়, অর টু ইন্ট্রোডিউস অ্যান অবজেক্ট, অথবা কোনো একটা নতুন অবজেক্ট, যেমন এখানে এই যে দ্য চেয়ার, অবজেক্ট ইন্ট্রোডিউস করার জন্য প্রেপোজিশন ব্যবহার করা হয়। She was hiding under the table, অর্থাৎ সে টেবিলের নিচে লুকিয়ে থাকতেছিল। সো এখানে আমরা সে এবং টেবিল এই দুটার মধ্যে সম্পর্ক স্থাপন করেছে আন্ডার। হ্যাঁ, সো আমরা ডেফিনিশনটা একবার দেখতে পাচ্ছি যে নাউনের পূর্বে প্রেপোজিশন বসছে। আমরা এখানে তোমাদের যেই মানে প্রেপোজিশন গুলো আছে সেই প্রেপোজিশন একটা চার্ট করেছি, এটা মানে একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজিয়েছি আমি, এবং এখানে আমি ফ্রেজ প্রেপোজিশন গুলো যেগুলো মানে ২-৩টা শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের সামনে একটা প্রেপোজিশন বসে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সেগুলো দেইনি। আমি দিয়েছি যে প্রেপোজিশন গুলো কমন তার লিস্ট দিয়েছি, এবং এখানে অলমোস্ট 70 প্লাস প্রেপোজিশন আছে, তোমরা এক নজর দেখে নিতে পারো। সো আমরা এখন দেখব টাইপস অফ প্রেপোজিশন, প্রেপোজিশন কত প্রকার। প্রেপোজিশনকে দুই ভাবে ক্লাসিফাইড করা যায়। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ফাংশন, অর্থাৎ প্রেপোজিশন যে মানে মানে সেন্টেন্সে যেভাবে ইউজ হয় সে অনুযায়ী আমরা ক্লাসিফিকেশন করতে পারি। সো সে অনুযায়ী ক্লাসিফিকেশন করলে প্রথম হচ্ছে প্রেপোজিশন অফ টাইম। হ্যাঁ, অর্থাৎ যেমন at 5 p.m. অথবা on Monday অথবা in 1971 অথবা in December
এই যে ডিসেম্বর 1971 অথবা 5 PM এর আগে যে শব্দগুলো বসেছে, এই শব্দগুলো আছে সেগুলো বসার জন্য যে প্রেপোজিশন এট, অন, ইন বসিয়েছি সেগুলো হচ্ছে প্রেপোজিশন অফ টাইম। অর্থাৎ এক কথা বলতে গেলে সময় সংক্রান্ত শব্দের আগে যখন প্রেপোজিশন বসাই তখন সেগুলো প্রেপোজিশন অফ টাইম। এইভাবে ডিরেকশন সম্বলিত আ আ যে প্রিপোজিশনগুলো যেমন টু অথবা আ আ টুয়ার্ড, হ্যাঁ? আ অথবা তোমার এ এই সম্পর্কিত ডিরেকশন সম্পর্কিত প্রিপোজিশন গুলো আমরা আ এ এখানে বসাই। তারপর তোমার preposition of agents or things, অর্থাৎ preposition of agents যেমন by, with, হ্যাঁ? এই preposition গুলো আমরা এই preposition of agents and things বসাই। তারপর আছে appropriate preposition। তোমরা জানো appropriate preposition হচ্ছে আ এফ মানে কোন নির্দিষ্ট শব্দের সাথে নির্দিষ্ট preposition, অর্থাৎ একটা শব্দের সাথে একটা নির্দিষ্ট শব্দ বসে, যেমন কিছু নাউনের সাথে কিছু নির্দিষ্ট preposition বসে এবং আবার সেই নাউনটার সাথে আবার আরেকটা preposition বসে অর্থটা হয়ে যায়। সেটা appropriate preposition বলে। আমরা পরে আলোচনা করব এবং সেখানে মধ্যে আরো আ আমরা মোর আলোচনা করব। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। সো আমরা on the basis of structure আরেকভাবে preposition কে তোমার classified করা যায়। সেটা হচ্ছে on the basis of structure, যেটা সাথে তোমরা বেশি পরিচিত। সিম্পল preposition যেমন যেগুলো এক syllable নিয়ে যে গঠিত on, in, at, of এগুলো হচ্ছে সিম্পল preposition। ডাবল preposition, দুইটা সিম্পল preposition মিলে একটা ডাবল preposition হয়। তারপর কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে একটা নাউন, অ্যাডজেক্টিভ অথবা তোমার পার্টিসিপল এর সাথে একটা সিম্পল প্রিপোজিশন যখন যুক্ত হয়, সিম্পল প্রিপোজিশন তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল যেমন কনসার্নিং অথবা পাস্ট, এগুলো যখন প্রিপোজিশনের কাজ করে তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। ফ্রেজ প্রিপোজিশন অর্থ হচ্ছে যখন প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। তো আমরা প্রিপোজিশন ক্লাসিফিকেশন দেখলাম, প্রিপোজিশনের ডেফিনিশন দেখলাম এবং প্রিপোজিশন একটা লিস্ট দেখলাম। এখন আমরা দেখব থিংস টু রিমেম্বার, অর্থাৎ এই জিনিসগুলো একান্তই আমি নিজেই প্রিপোজিশন ক্লাসে পড়িয়ে এবং নিজের অভিজ্ঞতা থেকে যেই জিনিসগুলো আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে আ আ অনুধাবন করেছি সেগুলো তোমাদেরকে মনে রাখার জন্য আমি এখানে এই আইটেমটা যুক্ত করেছি। সেটা হচ্ছে আ প্রিপ আ এই জিনিসগুলো অবশ্যই মনে রাখলে তোমাদের অনেক 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 প্রশ্ন মনের মধ্যে থাকে, যে প্রশ্নগুলোর উত্তর এখানে পেয়ে যাবে। যদি তোমরা পড়াশোনা করো তখনই তো তোমাদের প্রশ্ন জাগবে। তখন এই প্রশ্ন জাগার প্রশ্নগুলি এগুলো। Preposition is highly idiomatic, অর্থাৎ তোমরা যে আমাদের যে প্রেপোজিশন গুলো সাধারণত আ শাব্দিক অর্থ আমরা আ স ব্যা অ সম্বলিত 20% প্রেপোজিশন তার শাব্দিক অর্থ ব্যবহার হয়। ও তোমার আ 80% প্রেপোজিশন তোমার আইডিওম্যাটিক, অর্থাৎ বিশেষ অর্থ দান করে। যেমন I do not look down upon, যেমন do not look down upon the poor, গরিবদেরকে অবজ্ঞা করো না। এখন আমরা যদি এটা শাব্দিক অর্থ নিই তাহলে কেমন হয়? Don't লুক ডাউন, নিচে তাকিও না। আপন, উপরেও তাকিও না। দ্য পুয়ার, গরিবের উপরে নিচে কোথাও তাকিও না। জিনিসটা যদি শাব্দিকভাবে বলি, কিন্তু এটা আসলে অর্থটা কি হবে? আমরা সবাই এটার অর্থ এটাও জানি না। আমরা জানি যে ডন্ট লুক ডাউন আপন। লুক ডাউন আপন অর্থ তোমার কি? জিয়ার এট, অথবা অবজ্ঞা করা, হ্যাঁ? কাউকে ছোট করা, হ্যাঁ? অ্যা সো আমরা এটা বিশেষ অর্থ দান করে। যখন অর্থাৎ আমি বলতে চেয়েছি যে তোমাদের প্রেপোজিশন গুলো সেন্টেন্সে অধিকাংশ ক্ষেত্রে বিশেষ অর্থ দেয়। শাব্দিক অর্থ প্রেপোজিশন পরীক্ষায় ১০ টার মধ্যে হয়তো ২ টা আসবে বা ৩ টা আসবে। অধিকাংশ প্রেপোজিশনই আসবে বিশেষ অর্থ যেগুলো নিয়ে। সো আরেকটা সেকেন্ড যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে ইট মাস্ট টেক আ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ আফটার ইট, যেটা অলরেডি বলে ফেলেছি। কিন্তু এটা এখানে আ একটু এমফাসিস দিয়ে, একটু স্ট্রেস দিয়ে বলছি। ইট মাস্ট টেক আ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ আফটার ইট। অর্থাৎ প্রিপোজিশন অবশ্যই তারপরে মাস্ট টেক নিতে হবে, কি নিতে হবে? আ নাউন, একটা নাউন প্রিপোজিশনের উপরে হতেই হবে। প্রোনাউন অথবা প্রোনাউন হতে হবে। অর নাউন ফ্রেজ, অথবা নাউন ফ্রেজ হতে হবে আফটার ইট, আফটার প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে নাউন, প্রোনাউন হতেই হবে। ইফ preposition doesn't follow a noun,
pronoun or noun phrase after it, যদি এই প্রিপোজিশনের পরে এই তিনটা জিনিস না থাকে, it no more remains a preposition, এটা প্রেপোজিশনই থাকে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রেপোজিশনের পরে এই যে ডাউন এটা প্রেপোজিশন। দ্য ট্রি ফেল ডাউন, গাছটা কি হলো, পড়ে গেল। দ্য ট্রি ফেল ডাউন, গাছটা পড়ে গেল। এই যে ডাউনটা আছে, যদিও ডাউনটা একটা প্রেপোজিশন, বাট যেহেতু এটার পরে কি নাই, এটার পরে কোনো নাউন নাই, আমি এটাই বলছি যে প্রিপোজিশন মাস্ট টেক আ নাউন। যেহেতু এটার পরে কোনো নাউন নাই, সো এটা প্রেপোজিশন না, এটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটাকে অ্যাডভার্বিয়াল পার্টিকেলও বলে। সো আমরা বুঝতে পারছি যে দ্য ট্রি ফেল ডাউন দ্য হিল। এই যে নাউন, এই নাউনটা অবশ্যই প্রিপোজিশনের পরে থাকতে হবে, সেটা প্রিপোজিশন হইতে, কারণ এটার নামই তো হচ্ছে ইট কানেক্ট দ্য নাউন উইথ দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। সো প্রিপোজিশন পরে নাউনটাকে প্রিপোজিশন অন্য সেন্টেন্সের সাথে কানেক্ট করবে। সো যদি এটা লিঙ্কের কাজ নাই করতে পারে, যদি এটা ব্রিজের কাজ নাই করতে পারে, ইটের মধ্যে দুইটার মধ্যে মাঝখানে গুজে এটা যদি দুইটাকে কানেক্ট নাই করতে পারে, এটা প্রিপোজিশন নয়। আমরা 3 নম্বর যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে উই হ্যাভ ফিক্সড নাম্বার অফ প্রেপোজিশনস। অর্থাৎ আমাদের ইংরেজি ডিকশনারিতে যে পরিমাণ প্রেপোজিশন আছে এগুলো তো মোটামুটি কি ফিক্সড নাম্বার, এগুলো নির্দিষ্ট। তার মানে প্রতিনিয়ত তোমাদের নাউন, প্রনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এই চারটা পার্ট অফ স্পিচ প্রতিনিয়ত নতুন তোমার ডিকশনারিতে যুক্ত হচ্ছে। কিন্তু ফিক্সড নাম্বার প্রেপোজিশনের বেলায় তোমাদের প্রেপোজিশনগুলো নির্দিষ্ট। সো নিউ প্রিপোজিশনস আর নট অ্যাডিং টু দ্য ডিকশনারি, অর্থাৎ তোমার ডিকশনারি নতুন কোনো প্রিপোজিশন যুক্ত হচ্ছে না। একটা সূত্র লিখে রেখেছি যে আমি যখন একটু ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি যে তোমাদের সর্বোচ্চ 170টা, মাত্র 170টা প্রেপোজিশন আছে, যেখানে হাজার হাজার অন্য পার্ট অফ স্পিচের শব্দ পাওয়া যায়। তোমাদের 4 নাম্বার এবং লাস্ট যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনস আর ফাংশন অর স্ট্রাকচার ওয়ার্ডস। অর্থাৎ অলরেডি বুঝেই গেছো যে প্রিপোজিশনের তোমার অর্থ মানে লেক্সিক্যাল অর্থাৎ শাব্দিক অর্থ, মানে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেমন একটা অর্থ, নির্দিষ্ট একটা অর্থ দেয়, প্রিপোজিশনটা এটা কাজ করে না। এটা একটা ফাংশন আর স্ট্রাকচার ওয়ার্ডস, এটা সেন্টেন্সের ফাংশন ওয়ার্ডস অথবা স্ট্রাকচার ওয়ার্ডস। সো প্রিপোজিশন rarely carry preposition carry little or no lexical meaning, অর্থাৎ প্রেপোজিশন কোনো কি করে না, vocabulary of a language রেন্ডার করে না। লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে, লার্ন প্রিপোজিশন উইথ দ্য ওয়ার্ডস অ্যারাউন্ড ইট। অর্থাৎ একটা প্রিপোজিশন যখন শিখবা, যেমন আমি যদি কোনো স্টুডেন্টকে বলি ভোকাবুলারি কিভাবে শিখবা, তাও আমি সাধারণত সব স্টুডেন্টকে বলি লার্ন আ ওয়ার্ড উইথ অ্যান এক্সাম্পল সেন্টেন্স। একটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে ভোকাবুলারি শিখো, অথবা কনটেক্সচুয়াল ওয়েতে ভোকাবুলারি শিখো। ফর এক্সাম্পল ইউ আর গোয়িং টু লার্ন আ ওয়ার্ড অ্যাবাউট ফুটবল, সো তোমরা ফুটবল সম্পর্কিত একটা পড়া পড়ো, সেখান থেকে ফুটবলের শব্দগুলো শিখো। হ্যাঁ, সো এখানেও প্রেপোজিশন শিখতে গেলে লার্ন প্রেপোজিশন উইথ দ্য ওয়ার্ডস অ্যারাউন্ড ইট। অর্থাৎ প্রেপোজিশনকে আইসোলেশন ভাবে অফ হতো, অফ হতো, এইভাবে পড়া যাবে না। এটার সাথে যখন আশেপাশে যে শব্দ থাকবে সেটা সহ প্রেপোজিশন শিখতে হবে। সো আমরা আমাদের প্রাথমিক আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন প্র্যাকটিস করব। সো আমরা প্র্যাকটিস করার জন্য আমরা বোর্ড থেকে যে প্রশ্নগুলো বারবার আসে সেগুলো প্র্যাকটিস করছি। আশা করছি যদি তোমরা এই প্র্যাকটিসগুলো করো, যেহেতু প্রেপোজিশনের সংখ্যা কম, এখান থেকে তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো তোমরা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিসগুলো দেখো, যেহেতু প্রেপোজিশন এখানে অনেক কনফিউশন অ্যারাইজ হবে। তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। প্রেপোজিশনস কানেক্টস, প্রেপোজিশন যুক্ত করে, কি যুক্ত করে? অল টাইপস সকল ধরনের ড্যাশ ওয়ার্ডস টুগেদার and supports them, make better sense dash the readers.
আমরা বুঝতেই পারছি যে যদিও এখানে শব্দগুলো অ মানে ছোট, ছোট কিন্তু এগুলোর জন্য অর্থটা সম্পূর্ণ করা যাচ্ছে না। বোঝা যাচ্ছে প্রিপোজিশন কি করে? কানেক্ট করে সকল শব্দকে। all type of words এই যে all, most of এরকম ক্ষেত্রে নাম্বার বুঝায় যখন তখন of বসে। all of the students, all types of words হ্যাঁ? তো এখানে আমরা of বসাবো। নাম্বার বসায় সংখ্যা বোঝাতে এরকম সময় of বসে। Preposition connects all types of words together. Preposition সকল শব্দকে একত্র করে and supports them make better sense এবং better sense ভালো অর্থ নিয়ে আসে কাদের জন্য? কাদের জন্য? জন্য হচ্ছে for the readers. They help মানে preposition help us to understand. Preposition আমাদেরকে বুঝতে সাহায্য করে। কি সাহায্য করে? The relationship dash objects. রিলেশনশিপ এর পরে কি বসে? with object অর্থাৎ it understand relationship with objects এবং এটা কি করে? They help to us to understand the relationship with objects অর্থাৎ অবজেক্টের সাথে অন্যান্য শব্দ যে থাকে সেন্টেন্সে সেগুলো রিলেশনশিপের সাথে সেই রিলেশনশিপকে আমাদেরকে বুঝতে সাহায্য করে। সো তারপর হচ্ছে ডি নাম্বারে হচ্ছে ড্যাশ এক্সাম্পল। ড্যাশ এক্সাম্পল দিয়ে তোমরা বুঝতেই পারছো যে এটা কি হবে? ফর এক্সাম্পল এর একটা ফ্রেজ, হ্যাঁ? সো আমি এই কারণেই বলেছি তোমাদেরকে ইংরেজি কি করতে হবে? একদিন মুখস্থ করে সব প্রেপোজিশন শিখে ফেলবে সেটা কখনোই সম্ভব না। এরকম প্র্যাকটিস করতে হবে। যেমন ফর এক্সাম্পল শব্দটার সাথে যখন আজকে তোমার ইন্ট্রোডাকশন হয়েছে, এটা কোনো রুল পড়ে তুমি এটা সম্পন্ন করতে পারবে না। যত বেশি এটার সাথে পরিচিত হবে, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবে, প্রিপোজিশন তত ভালো করবে। সো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। তো বলতেছে প্রিপোজিশন বোঝানোর জন্য একটা এক্সাম্পল আবার তারা এখানে শুরু করছে। ফর এক্সাম্পল দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। বলতেছে একটা বই এবং একটা টেবিল কোথায় আছে? কিচেনে আছে। সো কোনো এনক্লোজড এরিয়া অর্থাৎ চারিদিকে দেওয়াল আছে, ফেন্স আছে অথবা কোনো চারিদিকে প্রটেক্টেড একটা মানে পরিশিষ্ট মানে চারিদিকে ওয়েল ফেন্স একটা জায়গা থাকলে মানে এক কথায় এনক্লোজড এরিয়া হলে এনক্লোজড এরিয়া যেমন এনক্লোজড এরিয়া বলতে তোমরা কনফিউজ হতে পারো যে ইংরেজি শব্দ বলা যায় ঘর মানে যেগুলো দেওয়াল আছে এরকম এনক্লোজড এরিয়া হলে আমরা ইন বসাই। দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য কিচেন বলতেছে কিচেনে বই এবং টেবিল আছে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুক এবং টেবিলের সম্পর্কটা বোঝা যাচ্ছে না। বুক এবং টেবিলটা আসলে কোনটার উপরে কোনটা আছে? বইয়ের উপরে টেবিল আছে? না টেবিলের উপরে বই আছে? এটা বোঝানোর জন্যই প্রেপোজিশন লাগবে। এই এক্সাম্পলটা তারা হয়তো দিচ্ছে। দিস এনশিওরস আ বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তারপরও আমরা ইন থাকার কারণে আমরা একটা জিনিস বুঝতে পারছি। বাট ইফ উই অ্যাড অ্যানাদার প্রেপোজিশনস যদি আমরা আরেকটা প্রেপোজিশন যোগ করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার। আরো বেশি পরিষ্কার হয়। হ্যাঁ? আরো অধিক জিনিসটা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে দিস বুক ইজ এই বইটা কোথায়? ইজ ড্যাশ টপ অফ দ্য টেবল। অর্থাৎ বইটা আসলে কোথায় আছে? টেবিলের উপরে আছে। সো কোন কিছু সারফেস মানে তার সারফেস এর উপরে কোন পৃষ্ঠ অথবা সারফেস এর উপরে হলে লেগে উপরে থাকলে সেখানে অন বসে। দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবল ইন দ্য কিচেন। সো আমরা বুঝতে পারছি যে তারা আসলে কি জিনিসটা বোঝাতে চাচ্ছে যে যত প্রেপোজিশন নাউন গুলোর মধ্যে যখন দুইটার পাশাপাশি যত প্রেপোজিশন বসাবো তত কানেকশনটা ভালো হবে, অর্থটা মোর কি হবে? ক্লিয়ারার হবে, মোর ভিভিড হবে, মোর পার্টিকুলার হবে। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার নাও। এখন আমরা আসলে বুঝতে পারছি নাও উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড। আমাদের মনে এখন আমরা আসলে বুঝতে পারছি, পরিষ্কারভাবে বুঝতে পারছি কিসের সম্পর্কে? অ্যাবাউট অর্থের সম্পর্কে। অ্যাবাউট দ্য রিলেশন অফ those two objects মানে এখন আমরা বুঝতে পারছি ওই ২ টা অবজেক্টস মানে বিষয় সম্পর্কে, অবজেক্ট মানে বস্তু সম্পর্কে আমরা সম্পর্কটা কি বুঝতে পারছি অ্যান্ড দ্য রিলেশনশিপ এবং তাদের সম্পর্ক
সো ইচ আদার হলে দুইয়ের মধ্যে, ইচ আদার হলে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে জন্য বিটুইন বসাই আমরা। সো দেখতেই পাচ্ছ প্রিপোজিশন গুলো তোমাদের যত প্র্যাকটিস করবে ততই বুঝতে সহজ হবে। আমরা আমাদের নেক্সট যে প্রিপোজিশন প্র্যাকটিস করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। রাজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ স্কুল। বলতেছে মিস্টার রাজা ওয়ার্কস কাজ করে ক্লার্ক হিসাবে ইন এ লোকাল স্কুল। তো হিসাবে হইলে আমরা অ্যাজ প্রিপোজিশন বসাই, অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এখানে একটা নাউনের আগে বসছে, এই ক্লার্কটা নাউন, তো নাউনের আগে বসে রাজা যে রাজার সাথে সম্পর্ক তৈরি করছে, সো অ্যাজ এখানে একটা প্রেপোজিশন। রাজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। হি ইজ পুয়ার বাট অনেস্ট, হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান, অর্থাৎ বলছে তার যে অনেস্টি সততা এটা সবার সাথে সবার কাছেই সর্বজন সেটা জানে। সো নোনের উপরে আমরা কি বসাই? টু বসাই। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান। এই যে নোন সব সময় নোনের উপরে টু বসে যায়। এখন এটার জন্য আসলে কোনো রুল নাই। জাস্ট তোমার ইউ হ্যাভ টু উইল হ্যাভ টু ইউ হ্যাভ উইল হ্যাভ টু কি এক্সপেরিয়েন্স টু ইউজ ইট। তোমাকে এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। হ্যাঁ, টু বি মোর প্রিসাইজ। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, অর্থাৎ তার যে এলাকা সে এলাকায় সে সততার জন্য পরিচিত। হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে। সাফার পরে ফ্রম বসে, সাফার ফ্রম ফেভার, সাফার ফ্রম হাঙ্গার, হ্যাঁ, সাফার ফ্রম ডিজিজেস। হি ইজ ডেপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। বলতেছে সে ডেপ্রাইভড তো কি ভোগা, হ্যাঁ, অভাব অনুভব করা। হি ইজ ডেপ্রাইভড, হ্যাঁ, বঞ্চিত। ডেপ্রাইভড এর পরে আমরা সবসময় অফ বসাই, ডেপ্রাইভড অফ। এগুলো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, এগুলো তোমাদের বলছিলাম যে প্রিপোজিশনের পাশের শব্দ সাথে প্রিপোজিশন শিখতে হবে। হি ইজ ডেপ্রাইভড অফ কমফোর্ট। এখানে কোনো নিয়ম নাই যে এই ইসের আগে অ্যাড বসে, এটার আগে অফ বসে, এটার সাথে এটা ডেপ্রাইভড এর সাথে অফ বসে। জাস্ট এইটুকু মনে রাখতে হবে। হি ইজ ডেপ্রাইভড অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের যে ইউসেজ প্রিপোজিশন ইউসেজ, প্রিপোজিশনের ব্যবহারের নিয়ম, এই যে নিয়ম লম্বা তালিকাও যদি পড়ো, প্র্যাকটিসে আসলে সেগুলো তোমরা কাজ করতে পাবে না, বা সেটা হয়তো 30% হয়তো 20% তোমরা পাবে। হ্যাঁ, বাকি যে 70-80% প্রিপোজিশন তোমার অভিজ্ঞতা অর্জন করতে হবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, অথবা বেশি বেশি পড়ে তোমার এটা এটা চলে আসতে হবে কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন বসাই। হি ইজ deprived of comfort and many other things, nevertheless তা সত্ত্বেও he doesn't long, এত অভাব সত্ত্বেও সে লং, হি ডাজন্ট লং, লং অর্থ কামনা করা, চাওয়া, হ্যাঁ, লং এর পরে ফর বসে। হি ডাজন্ট লং ফর ওয়েলথ, এত কিছুর পরে সে সম্পত্তি চায় না। হি নেভার হ্যান্ডকার্স নেম ড্যাশ নেম অ্যান্ড ফেম, সে নাম এবং খ্যাতির পিছনে দৌড়ায় না। হ্যান্ডকারের পরে আফটার বসে, হ্যান্ডকার আফটার মানি, টাকার পিছনে দৌড়ানো, হ্যান্ডকার আফটার নেম, নামের পিছনে দৌড়ানো, হ্যান্ডকার আফটার ফেম। এখন এটার জন্য কোনো নিয়ম নাই। হ্যাঁ, হ্যান্ডকারের পরে কি বসাবে তোমরা? আফটার বসাবে। হি নেভার হ্যান্ডকার্স আফটার নেম অ্যান্ড ফেম, হি লিভস হিজ লাইফ, সে তার জীবন কাটায় কিভাবে? কোনো কিভাবে ম্যানার, প্রিপোজিশন অফ ম্যানার, তো প্রিপোজিশন অফ ম্যানার এখানে বাই দিলে হবে। হি লিভস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, সে তার জীবন সততার সাথে কাটায়। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ, তার যা আছে তাই নিয়ে নিয়ে স্যাটিসফাইড উইথ, আমরা বলছি লার্ন প্রিপোজিশন উইথ দ্য ওয়ার্ড অ্যারাউন্ড ইট, উইথ দ্য ওয়ার্ড অ্যারাউন্ড ইট। সো স্যাটিসফাইড সাথে আমরা উইথ বসাবো। হি ইজ স্যাটিসফাইড উইথ, হ্যাঁ, স্যাটিসফাই এমন একটা ভার্ব যেটা একটু প্যাসিভ হয়, তার সাথে একটা উইথ বসে। এই যে ইংরেজি শেখার সঠিক পদ্ধতি এগুলো। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ,
বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি রানস ইনটু ড্যাট, সে ঋণে পড়ে যায়। অ্যান্ড পভার্টি এবং দারিদ্রতা কি ইজ রেসপন্সিবল ড্যাশ ইজ ডেট, তার যে ঋণ আছে এর জন্য দারিদ্রতা দায়ী। হ্যাঁ, রেসপন্সিবল করে ফর হয়। হি রানস রেসপন্সিবল ফর হিজ ডেট, হাউএভার যাই হোক হি ডাজন্ট লাইক টু, তারপরও however যাই হোক he doesn't like to depend dash others, হ্যাঁ, অন্যের উপরে নির্ভর করতে he doesn't like, সে পছন্দ করে না। ডিপেন্ড এর পরে সবসময় কি বসে? অন বসে অথবা আপন বসে। সো আমরা আমাদের আরেকটা প্রেপোজিশনের প্র্যাকটিস শেষ করলাম। আমাদের এবারের প্রেপোজিশনের প্র্যাকটিস হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট? হ্যাঁ, বলতেছে একটা ভালো ছাত্রের কি কি গুণ থাকতে হবে? আ গুড স্টুডেন্ট ইজ ভেরি অ্যাটেনটিভ ড্যাশ হিজ স্টাডিজ। হ্যাঁ, বলছে ১ম যে গুণটা থাকতে হবে সে খুবই পড়াশোনার প্রতি মনোযোগী হবে। সো অ্যাটেনটিভ টু, অ্যাটেনটিভ এর পরে আমরা সবসময় টু বসাই। যেমন আমরা যখন কোনো লেটার লিখি, অ্যাপ্লিকেশন লিখি, স্যার আই এম ভেরি অ্যাটেনটিভ, প্লিজ গিভ মি অ্যান স্টাইপেন্ড। আমাকে একটা বৃত্তি দেন না? সো অ্যাটেনটিভ এর উপরে টু বসি। আই এম ভেরি অ্যাটেনটিভ বা ইউ আর ভেরি অ্যাটেনটিভ টু স্টাডিজ। A good student is always attentive to his studies. He is never indifferent dash studies. বলছি indifferent also উদাসীন। So he is never indifferent to his studies. He doesn't learn things. So আমরা attentive এর পরে টু বসাই এবং indifferent এর পরেও টু বসাই। He doesn't learn things dash root, বলতেছে সে কোনো কিছু কি করে না, ড্যাশ রুট। রুট অর্থ কি? রুট অর্থ হচ্ছে বাই রুট। এটা একটা ফ্রেজ, এটা একটা ওয়েল এস্টাবলিশড ফ্রেজ। এটাকে কেউ মানে কি করে না, আইসোলেটেড ভাবে ব্যবহার করে না, বাই রুট মুখস্থ করে। হ্যাঁ, সো হি ডাজন্ট লার্ন থিংস বাই রুট, আমরা বাই বসাবো এখানে। হি ইজ অলওয়েজ কিউরিয়াস অ্যান্ড ইনোভেটিভ। হি ডাজন্ট হান্ট অনলি, হান্টের পরেও ফর বসে। He doesn't hunt only for traditional guidebooks, সে শুধু ট্রেডিশনাল গাইডবুকের পিছে পিছে দৌড়ায় না। হান্ট ফর, হ্যাঁ, পিছে পিছে দৌড়ানো। He's থ্রিস্টের পরে ফর বসে। থ্রিস্ট তো তৃষ্ণা, চাহিদা, আকাঙ্ক্ষা। He's thirst for knowledge, তার জ্ঞানের প্রতি আকাঙ্ক্ষা। knows no bound, কোনো সীমা নাই। He doesn't confine himself, হ্যাঁ, he doesn't confine himself, confine someone to something, হ্যাঁ, এই টু বসবে এখানে। He doesn't confine himself to traditional studies, সে শুধু সো আমরা কনফাইন এর পরে কি বসাবো? একটা রিফ্লেক্সিভ প্রনাউন বসাবো, তারপরে টু বসাবো। He doesn't confine himself to traditional studies, সে যে ট্রেডিশনাল মানে প্রথাগত যে শিক্ষা আছে শুধু সেই শিক্ষার মধ্যে সে তাকে আটকে রাখে না। He is aware dash the current affairs dash the world, বলতেছে সে he is aware, অ্যাওয়ার এর পরে কি বসে? অফ বসে সবসময়। হি ইজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, কোনো কিছু কারেন্ট অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার, এটা একটা বোঝাই যাচ্ছে অফ বসবে। হি লিসেন্স ড্যাশ হিজ টিচার্স, বলতেছে সে তার শিক্ষকদের কথা শুনে। তাও লিসেন কি বসবে? হি লিসেন টু অর্থ কারো কথা শোনা। লিসেনের পরে টু বসে। হ্যাঁ, হি লিসেন্স টু হিজ টিচার্স, সে তার শিক্ষকের কথা শুনে। যদি আমরা বলতাম হি লিসেন্স হিজ টিচার্স, আসলে এটার অর্থ হতো না। লিসেন্স টু হতো কারো কথা শোনা। অবশ্যই টু বসাইতে হবে, টু না বসাইলে অর্থ হবে না। হি লিসেন্স টু হিজ টিচার্স, সে তার শিক্ষকদের কথা শুনে। অ্যাভয়েডস ড্যাশ দেয়ার অ্যাডভাইস, এবং তাদের উপদেশ মেনে চলে। মেনে চলা, অ্যাভয়েড অর্থ মেনে চলা, কিন্তু তার পাশে অবশ্যই বাই বসাইতে হবে। অ্যাভয়েড বাই দুইটা মিলে মেনে চলা। হি অ্যাভয়েডস বাই দেয়ার অ্যাডভাইস, সে তাদের অ্যাডভাইস মেনে চলে। সো তোমরা যখন এই প্রেপোজিশনটা করতে যাবে, কোন রুলস এটা মানে পড়বে না। এটা শুধু কি রুলসে পড়বে? ফিক্সড প্রেপোজিশন, অর্থাৎ অ্যাভয়েডের সাথে ফিক্সড বাই বসবে।
এবং কি লিসেনের সাথে ফিক্সড টু বসবে। আমরা নেক্সট যে প্রেপোজিশনটা সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। লুনাস ক্যাট ওয়াজ মিসিং। লুনা একটা বিড়াল ছিল যেটা সে পাচ্ছে না। সো সুতরাং সে কি করছে? সি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড। সে চারিদিকে খোঁজা শুরু করলো। লুক তো তাকানো, কিন্তু এখানে খোঁজা হয়ে গেল না? তো ব্যাপারটা হচ্ছে আসলে লুক ফর। লুক ফর মিলে সার্চ হয়, হ্যাঁ? সো শি স্টার্টেড লুকিং ফর ইট। সে এটা খোঁজা শুরু করলো। সো আমরা এখানে লুক ফর অর্থ কি? লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, ইনভেস্টিগেট, সার্চ, ইনভেস্টিগেট। সো আমরা শি ওপেন হার ক্লোসেট। সে বিড়ালটা খুঁজতে খুঁজতে তার যে ক্লোসেট ছিল, ক্লোসেট অর্থ হচ্ছে স্মল প্রাইভেট রুম ফর স্পেশালি ফর চেঞ্জিং ড্রেস অর প্রাইভেট ফর এনি ফর প্রাইভেসি। সে ওপেন হার ক্লোসেট। সে তার ক্লোসেটটা খুললো এবং কি করলো? লুকড এবং তাকালো। এটাকে খুঁজলো না, লুক ইনটু। ইনটু অর্থ কি? ওই যে ইনভেস্টিগেট অথবা কোনো কিছু দেখলো সেখানে, মনোযোগ দিয়ে দেখলো, যেটাকে তদন্ত বলি আমরা, তদন্ত করলো সেখানে আছে কিনা। when she went to the bedroom, then তারপরে সে কি করলো? দেখলো যে না, ক্লোসেটের কাছে বিড়ালটা নাই। then she went to the bedroom, crawling dash the floor। তার বেডরুমে এসে গেল। ক্রলিং, ক্রলিং অর্থ কি? ক্রলিং অর্থ হচ্ছে পায়ের উপরে, হাতের উপরে কি করে ভর দিয়ে ফ্লোরে কি করা? হামাগুড়ি করা। হি ক্রলিং ওভার দ্য ফ্লোর। বিড়ালটা, ব্যাপারটা হচ্ছে বিড়ালটা তো বড় প্রাণী না। সো বিড়ালটা একটা ছোট প্রাণী। বিড়ালটা যেহেতু ছোট প্রাণী, সো তাকে কি করে কত খাটের নিচে দেখবে না, এই কারণে ক্রলিং ওভার দ্য ফ্লোর, ফ্লোরের উপরে হামাগুড়ি দিয়ে গেল কি করলে? টু লুক ড্যাশ দ্য বেড, বেডের নিচে বিড়ালটা দেখবে। সো লুক আন্ডার, লুক আন্ডার দ্য বেড। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, ইভেন বিড়ালটা সেখানেও নাই। সো ইনফ্যাক্ট ইট ওয়াজ নো ওয়্যার ইনসাইড দ্য হাউস, প্রকৃতপক্ষে এটা বাড়ির ঘরের কোথাও নাই। দেয়ারফর অতএব লুনা ডিসাইডেড টু গো ড্যাশ টু লুক ফর ইট, গো আউট। সুতরাং সে সিদ্ধান্ত নিল বাইরে চলে যাবে। হ্যাঁ, জাস্ট অ্যাজ শি ওপেন, জাস্ট অ্যাজ শি, যেই মাত্র, অ্যাজ শি যখনই, শি ওয়াজ ড্যাশ টু ওপেন দ্য ডোর, যেই মাত্র সে দরজাটা খুলবে, এরকম বুঝাতে যেই মাত্র। অ্যাবাউট বসে আমরা, যেমন I was about to get on the bus, but suddenly my friend me called me my name। অর্থাৎ হঠাৎ করে আমি বাসে উঠবো, অ্যাবাউট টু, হ্যাঁ। I was about to drink a cup of coffee, but someone was calling me। সো আমরা অ্যাবাউট টু অর্থ হচ্ছে কোনো কিছু যেই মাত্র আমরা শুরু করব। সো অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, যে মাত্র সে দরজাটা খুলবে, দ্য ডোর বেল র‍্যাং। দরজা যে বেল আছে, বাইরে থেকে মানুষ বেল দরজায় সামনে দাঁড়িয়ে রিং করে, সেটা বেজে উঠলো। ইট ওয়াজ হার নেইবার। দরজা রিং করে তার প্রতিবেশী মিসেস হক বলতেছে, লুক লুনা, লুনা দেখো, ইউর ক্যাট ইজ, তোমার ক্যাট কোথায়? ড্যাশ সানশেড। সানশেড অর্থ হচ্ছে বাইরে আমরা ছাতার মতো বসার জন্য জায়গা করি, যেখানে উপরে একটু শেডের ব্যবস্থা করি না, বিভিন্ন কাপড় বা বিভিন্ন রং বেরঙের প্লাস্টিকের জিনিস দিয়ে, হ্যাঁ। সো এটাই বলছে, ইউ ক্যাট ইজ ড্যাশ আন্ডার দ্য সানশেড। আন্ডার দ্য সানশেড সেড মিসেস হক পয়েন্টিং, এবং এটা বলার সাথে সে পয়েন্ট টু টল বিল্ডিং, একটা লম্বা বিল্ডিং দেখালো। পয়েন্ট টু আর টল বিল্ডিং, অর্থাৎ পয়েন্টের উপরে টু বসে, আর টল বিল্ডিং একটা লম্বা বিল্ডিং দেখিয়ে বলল ওইখানে সানশেডের নিচে বাড়ি আছে, এবং এটা কোথায়? অপোজিট হার হাউস। এই জায়গাটা, ওই বিল্ডিংটা এবং সানশেড যেখানে বিড়ালটা আছে তার জাস্ট তার বাড়ির অপোজিট, বিপরীত পাশে। অপোজিটের পরে সবসময় টু বসে। opposite to our house। লুনা স্মাইল, লুনা হেসে দিল, and thanked her friendly neighbor। এবং তার যেই বন্ধু ছিল, প্রতিবেশী আছে, তাকে কি করলো? ধন্যবাদ দিল। এবং ধন্যবাদ কি দিল?
saying that dash her help, she wouldn't be able to find out her cat. বলতেছে তার সাহায্য ছাড়া সে ক্যাটটি wouldn't be able সমর্থ হতো না to find out তা খুঁজে বের করতে। তো ছাড়া ইংরেজি কি? ছাড়া অথবা ব্যতীত without her help তার সাহায্য ছাড়া। আমাদের নেক্সট শূন্যস্থানটা বরিশাল বোর্ড 2019 সাল দ্য ওল্ড bearded sailor অর্থাৎ দেখছো কতগুলো অ্যাডজেক্টিভ ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর এই তিনটাই হচ্ছে অ্যাডজেক্টিভ বৃদ্ধ ধূসর রঙের দাড়িওয়ালা যে নাবিক সেটা নিয়ে আমাদের এই প্যাসেজটা দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর সেট ড্যাশ আ স্টোন ড্যাশ দ্য চার্চ আমরা এটা দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার বাই স্যামুয়েল টেলর কলরিজ সেই কলরিজের যে কবিতাটা আছে সেই কবিতার থেকে এই শূন্যস্থানটা নেওয়া সেখানে একজন সেলর থাকে বৃদ্ধ যে তার চার্চের পথে বসে থাকতো এবং সেখানে গিয়ে যারা তোমার চার্চে যাওয়া যে পথচারীরা তাদেরকে সে দৃষ্টি আকর্ষণ করতো এবং তাকে তার যেই লং সি জার্নি সেটা সম্পর্কে সে বর্ণনা করতো সো সেটাই আছে সো সে কোথায় বসে থাকলো সেট কোনো পাথরের উপরে কোনো কিছুর উপরে সারফেসের উপরে বসলে আমরা কি বসাই অন বসাই দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেলর সেট অন আ স্টোন কোথায় চার্চের ভিতরে না বাইরে বাইরে আউটসাইড দ্য চার্চ চার্চের বাইরে সে কি করতো এই যে যা পথচারীরা আছে তাদেরকে ধরতো এবং তাদেরকে এই তার সমুদ্র জার্নির কথা বলতো দ্য সেলর ওয়াচ দ্য পিপল কি করতো সে মানুষকে দেখতো হ্যাঁ ওয়াচ তাদেরকে দেখতো পাস্ট হিম এখানে প্রিপোজিশনটা সম্ভবত দেওয়া হয়েছে পাস্ট এখানে আর কোনো প্রিপোজিশন বসবে না পাস্ট শব্দটা একটা প্রিপোজিশন পাস্ট শব্দটা হচ্ছে যেমন আমরা বলি যে গো পাস্ট দ্য স্টেশনের পরে যাও পাস্ট অর্থ পরে হ্যাঁ আফটারের মতো অর্থ দেয় হ্যাঁ দ্য সেলর ওয়াচ দ্য পিপল পাস্ট হিম অর্থাৎ যেই মানুষরা আছে তারা তাকে ছেড়ে যারা চলে যেত তাদেরকে সে দেখে বসে বসে দেখতো দ্য ম্যারেজ গেস্ট লিসেন ড্যাশ হিম যে ম্যারেজ গেস্ট আছে তারা একটা ম্যারেজ গেস্ট অর্থাৎ চার্চে বিয়ে হয় এই বিয়ে যাচ্ছিল একজন গেস্ট একজন কি করলো লিসেন টু হিম এই যে তোমরা আগে একটা প্র্যাকটিস করছো এখন এই কারণে এটা মিলে গেছে লিসেন টু হিম এরকম আরো 8টা 10টা প্র্যাকটিস করলে একসময় সবগুলো তোমার মিলে যাবে এবং সবগুলো উত্তর তোমরা দিতে পারবে হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক বলতেছে এই যে ম্যারেজ গেস্ট আছে সে বলতেছে যে আমাদের যে মেরিনার যে ওল্ড গ্রে বিয়ার্ড সেলর তার একটা স্ট্রেঞ্জ ম্যাড লুক ছিল কোথায় ইন হিজ আইস চোখটা তো মানুষের কোঠরের ভিতর এনক্লোজড একটা এরিয়ার মধ্যে থাকে কারণ ইন হিজ আইস তার চোখের মধ্যে ওল্ড ম্যান টোল্ড হিম এই বৃদ্ধ লোক এই ম্যারেজ গেস্টে কি বললো অ্যাবাউট হিজ লাস্ট জার্নি about his last journey on the sea. They had sailed away. তারা কি করছিল পাল তুলে অথবা তারা তাদের যে জাহাজের কি যে সেল আছে সেটা উড়িয়ে তারা কোথায় যাচ্ছিল they had sailed away কোথায় যাচ্ছিল কোনো দিক হইলে টু বসে সাউথ দক্ষিণে গিয়েছিল কোন পর্যন্ত ড্যাশ দে ড্যাশ কোল্ড গ্রেসিস অর্থাৎ ঠান্ডা ধূসর সাগর এটা তার প্রচন্ড ঠান্ডা বোঝাচ্ছে এই অঞ্চল যাওয়া পর্যন্ত তারা সেখানে গেছে সো they had sailed away to the south until they arrived কোথায় in the cold grey seas সো কোল্ড গ্রে সিস একটা এনক্লোজ এরিয়া এই এরিয়া পর্যন্ত পৌঁছানো এই কারণে ইন বসিয়েছি আমরা হ্যাঁ কোল্ড গ্রে এরিয়া সিস আমরা যেমন বলি ইন দ্য রিভার হ্যাঁ এরকমই
in the cold grey seas. সো আমরা আমাদের নেক্সট শূন্যস্থানে যাব। আমাদের ক্লাসটা বড় হচ্ছে, বাট আসলে অনেক বেশি প্র্যাকটিস না করলে প্রিপোজিশনে ভালো করা সম্ভব না। When the sun was sitting dash the tree tops. সূর্য কি করে? sit down, না? So when the sun was sitting down the tree tops, যখন সূর্য ডুবে তখন দেখবা যে গাছের যে বড় বড় গাছের ডালের নিচে আস্তে 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 কি ডুবে যায়। এটাই বলছে when the sun was sitting down the tree tops, অর্থাৎ গাছের ফাঁক দিয়ে সূর্য যখন ডুবে যাচ্ছে, the jailer came, আসলো কোথায়? dash the room of Socrates, সক্রেটিসের রুমে আসলো। সো কোনো দিক থেকে কোনো দিকে আসলে কি হয়? টু হয়। টু দ্য রুম অফ সক্রেটিস, সক্রেটিসের রুমে। আর তোমরা দেখতে পাচ্ছ যে দি রুম এটা একটা নাউন, আবার অফ একটা প্রিপোজিশন, আবার সক্রেটিস একটা নাউন। এই বুটনটা তোমাদের বুঝতে হবে। টু বিড হিম, এর জেলার আসলো কেন? টু বিড হিম, বিড হতে আদেশ দিতে, তাকে আদেশ দিতে। প্রিপেয়ার ফর ডেথ, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য। ইন দোজ ডেইজ, ওই দিনগুলোতে পিপল ওয়ার সেন্টেন্স টু ডেথ, মানুষকে কি করা হইতো? মৃত্যুদণ্ড দেওয়া হতো বাই গিভিং আ কাপ অফ পয়জন। হ্যাঁ, ইন অ্যাথেন্স। Socrates knew this, Socrates এটা জানতো, and he noted the jailer. Socrates এটা জানতো যে জেলার আসছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সো সক্রেটিস যেহেতু মেন্টালি প্রিপেয়ার ছিল, সে মাথা সাই করলো কার সাথে? উইথ দ্য জেলারের সাথে। হ্যাঁ, দাও। বাস্টিং বাস্টিং ইনটু টিয়ার্স, এটা একটা ফ্রেজ। বাস্ট ইনটু অর্থাৎ কান্নায় ভেঙে পড়া। Bursting into tears, কান্নায় ভেঙে পড়ে, the jailer went out of the room. জেলার রুমের বাইরে গেল and returned, এবং ফিরে আসলো কিসের সাথে? with a cup of hemlock, এক কাপ হ্যামলক নিয়ে। হ্যামলক মানে কি? ওই সময় হ্যামলক একটা বিষ, পয়জন, যেটা খাইয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সক্রেটিস lifted the cup to his lips, অর্থাৎ সক্রেটিস কি করলো? যে হ্যামলকের কাপটা আছে সে তার ঠোঁটের কাছে নিল। হিজ পিউপিলস, আশেপাশে যে তারা যারা তার ছাত্র ছিল, ট্রাই টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তারা চাচ্ছিল যে তারা যাতে কান্না করে না দেয়। বাট সুন, কিন্তু শীঘ্রই দ্য রুম ওয়াজ ফিল্ড, হ্যাঁ, রুমটা পূর্ণ হয়ে গেল। ফিল্ড উইথ, গ্লাস ওয়াজ ফিল্ড উইথ, হ্যাঁ, ফিল্ডের পরে কি বসে? দ্য গ্লাস ওয়াজ ফিল্ড উইথ, দ্য এয়ার ইজ ফিল্ড উইথ স্মোক। হ্যাঁ, আমি কিছু এক্সাম্পল বললাম। The room was filled with the sound of weeping. Weeping হতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, অর্থাৎ তার আশেপাশে যে পিপল সবাই তাকে পছন্দ করতো, এই কারণে তারা ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে ভরে গেল। With the cup of poison in hand, অর্থাৎ এক কাপ পয়জন হাতে নিয়ে সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড? এই শব্দ হচ্ছে কেন? I have heard that a man should die in peace. Die in peace একটা ফ্রেজ। আমি বলেছিলাম learn preposition with group words, with the words around that particular preposition. So কি? I have heard that, সক্রেটিস বলতেছে আমি শুনেছি, a man should die, একটা মানুষের মরা উচিত, in peace, মৃত্যুতে। So be silent and have patience, তোমরা চুপ করো এবং শান্ত হও। প্যাট্রিয়টিজম হচ্ছে দেশ প্রেম, লাভ ফর ইউর কি মাদারল্যান্ড অথবা ফাদারল্যান্ড অথবা বার্থ প্লেস অথবা কান্ট্রি। Patriotism is the quality inherent অর্থাৎ সহজাত, অর্থাৎ দেশপ্রেম সবার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। ইনহেরিয়েন্ট এর পরে কি বসে? ইন বসে। অলরেডি এখানে আমরা কি ইন আছে, আমাদের এখানে ইনই বসবে। ইনহেরিয়েন্ট ইন আ ম্যান, অর্থাৎ প্যাট্রিয়টিজম হচ্ছে একটা মানুষের সহজাত একটা কোয়ালিটি, গুণ। দিস ইজ হোয়াই, এই কারণে, হি ফিলস আ ন্যাচারাল অ্যাটাচমেন্ট, এই কারণেই ওই মানুষটা ফিলস অনুভব করে কি? আর ন্যাচারাল একটা স্বাভাবিকভাবে, প্রাকৃতিক একটা স্বাভাবিকভাবে সে অ্যাটাচমেন্ট ড্যাশ হিজ নেটিভ ল্যান্ড, অ্যাটাচমেন্টের পরে টু বসে, অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড, অর্থাৎ তার মাতৃভূমির প্রতি সেটা টান অনুভব করে। অ্যাটাচমেন্ট বলতে টান বোঝাচ্ছে এখানে। লাভ ড্যাশ মাদারল্যান্ড, লাভ ফর মাদারল্যান্ড।
তারপর পরে ফরই বসবে, লাভ ফর মাদারল্যান্ড, মায়ের মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা দেশের ভালোর জন্য, দেশের জন্য ভালোবাসা জরুরি। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, যে মানুষগুলো দেশপ্রেমে দেশপ্রেম দেশ, যে মানুষগুলো দেশপ্রেম আছে, আর নোটেড ড্যাশ দেয়ার প্যাট্রিয়টিজম, আর নোটেড এর পরে ফর বসে, দেয়ার প্যাট্রিয়টিজম, অর্থাৎ যাদের দেশপ্রেম আছে তারা দেশপ্রেমের জন্য আমাদের কাছে প্রসিদ্ধ। দে আর ডিফারেন্ট ড্যাশ আদার পিপল, ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য মানুষ থেকে আলাদা। দেয়ার কন্ট্রিবিউশন ডাজন্ট সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন, সিঙ্ক এর পরে ইনটু বসে। সিঙ্ক ইনটু অবলিভিয়ন বলতে বোঝাচ্ছে যে বিস্মৃতির যে মানে পৃথিবীর যেই সময়ের পরিক্রমায় সিঙ্ক ইনটু অবলিভিয়ন, তারা অবলিভিয়নে তো অনন্তকালে হারিয়ে যায় না। দে আর ওয়ার্দি ড্যাশ প্রেজ, ওয়ার্দির পরে অফ বসবে, ফিক্সড প্রিপোজিশন, মানে তোমাদের ওয়ার্দির পরে অফ ফিক্সড। দে আর ওয়ার্দি অফ প্রেজ, তারা প্রেরিত প্রশংসার যোগ্য, ওয়ার্দি অবত যোগ্য। দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবন দেয় ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য। দে আর নট আনঅ্যাওয়্যার, অ্যাওয়্যারের পরে অফ বসে, আনঅ্যাওয়্যারের পরেও অফ বসে। দে আর নট আনঅ্যাওয়্যার অফ দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। দে আর সেলিব্রেটেড দেয়ার প্যাট্রিয়টিজম, দে আর সেলিব্রেটেড, অর্থাৎ তাদেরকে সম্মান করা হয়, তাদেরকে কি করা হয়, মানে সেলিব্রেটেড, তাদেরকে মানুষ পছন্দ করে কেন, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য। দে শুড নট বি লুকড ডাউন, তাদেরকে আমি প্রথমেই যে প্রেপোজিশনের একটা ডেফিনিশন দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম লুক ডাউন আপন। আচ্ছা, আমি বুঝাতে চাচ্ছি যে তোমাদের আহ, এই যে লুক ডাউন আপন অর্থ অবজ্ঞা করা, ঘৃণা করা, অ্যাভয়েড করা। দে শুড নট বি লুক ডাউন আপন, তাদেরকে অবজ্ঞা করা উচিত নয় এই প্যাট্রিয়টিক পার্সনগুলোকে ইন এনি ওয়ে, কোনোভাবেই। আমাদের নেক্সট যেই সংস্থান সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক হস্তশিল্প, হ্যাঁ, is an applied form of art, অর্থাৎ একটা হস্তশিল্প হচ্ছে অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, অর্থাৎ আর্ট অর্থ কি, শিল্পকলার একটা প্রায়োগিক দিক, আর সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট, এবং এটা একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য, রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ, এবং এটা রিফ্লেক্ট করে কি, রিফ্লেক্ট করে ইনক্লুসিভ নেচার, অর্থাৎ ফক ইমাজিনেশন, ইনক্লুসিভ নেচার অফ কোনো কিছুর কোনো ইস্যুসে, হ্যাঁ, ফক ইমাজিনেশন অর্থাৎ আমাদের সাধারণ মানুষের যে কল্পনা, ফক অর্থ হচ্ছে সাধারণ মানুষ, ফক ইমাজিনেশন সাধারণ মানুষের যে কল্পনা, এটা একটা রিফ্লেকশন হচ্ছে একটা কি, ক্রাফট ওয়ার্ক। ক্রাফট ওয়ার্ক which basically doesn't bear the signature of its maker, অর্থাৎ এই ক্রাফট ওয়ার্কটা আমাদের দেশের যেই ক্রাফট ওয়ার্ক গুলো হয়, এগুলো কে বানায়, doesn't bear the signature of its maker, কিন্তু এটা যে বানায় তার নাম সেখানে লেখা থাকে না, কিন্তু কি থাকে, retains a personal touch, কিন্তু তার একটা পার্সোনাল টাচ সেখানে থাকে। when we look that a 30-year-old নকশিকাঁথা, look কি at, এটা দেখতে পাচ্ছি যে এটা প্রায় লুক ডাউন আপন, লুক অ্যাট, লুক ফর, লুক ইনটু, না? তো একটা লুকের সাথে কতগুলো প্রিপোজিশন বসছে এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছে। লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, লুক ফর অর্থ হচ্ছে খোঁজা, এবং লুক ইনটু অর্থ হচ্ছে ইনভেস্টিগেট, অর্থাৎ কোনো কিছু খতিয়ে দেখা, অনুসন্ধান করা, এবং লুক ডাউন আপন অর্থ হচ্ছে ঘৃণা করা। এটাই বুঝাচ্ছি যে যখন প্রিপোজিশন আর ইডিওম্যাটিক, অর্থাৎ এটা বিশেষ অর্থ দান করে। একটা প্রিপোজিশন শব্দের সেম শব্দের সাথে একটা নতুন প্রিপোজিশন বলতে অর্থটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই কারণে এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। When we look at a 30-year-old নকশিকাঁথা, যখন আমরা 30 বছরের একটা নকশিকাঁথার দিকে তাকাই, we wonder, আমরা বিস্মিত হয়ে যাই কি দেখে? At its motif, এটার যে মোটিভ থাকে এবং ডিজাইন থাকে এটা দেখে, that point, এবং যেটা আমাদেরকে পয়েন্ট করে, মানে নির্দিষ্ট করে দেয়, দ্য আর্টিস্টিক ইনজেনুইটি, পয়েন্ট টু, পয়েন্টের উপরে টু বসে, দ্য আর্টিস্টিক ইনজেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ ইটস মেকার, দ্য প্রেজেন্স অফ দ্য মেকার
এবং এটা যে তৈরি করে তার উপস্থিতি আমরা কোথায় পাই? ইন ইট, এই নকশিকাতার মধ্যে। দ্য ফ্যাক্ট দ্যাট ইউ ডোন্ট নো হার নেম, এনি আদার ডিটেইলস অ্যাবাউট হার ডাজন্ট মেক এনিথিং অ্যাওয়ে। অর্থাৎ তার নাম না থাকলেও তার ক্রেডিট কোনো কিছু কমে যায় না ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। অর্থাৎ আর্টিস্টের সম্পর্কে আমাদের যে অ্যাপ্রিসিয়েশন সেটা কমে যায় না। ইনডিড প্রকৃতপক্ষে ইনএনিমেট নেচার of the khata and the tactile feeling it generates animate the work and make it very inviting। অর্থাৎ এই যে তার tactile feeling এটা জেনারেট করে এবং অ্যানিমেট যে আমাদের মধ্যে এটা যে ফিলিংটা জেনারেট করে এটা আমাদের কি করছে? অ্যানিমেট দ্য ওয়ার্ক, এবং এই কাজটাকে প্রাণবন্ত করছে এবং এটা কি করছে? মেক ইট ভেরি ইনভাইটিং, এটা আমাদের কাছে খুব আকর্ষণীয়। ইনভাইটিং অর্থ হচ্ছে অ্যাট্রাকটিভ এখানে। সো আমাদের বিফোর লাস্ট, দ্য সেকেন্ড লাস্ট যেই শূন্যস্থানটা সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 হবে। ট্রিজ আর ভেরি ইউজফুল, গাছ খুবই প্রয়োজনীয় মানুষের কাছে, ফর ম্যান, মানুষের জন্য খুব প্রয়োজনীয়, মানুষের জন্য। দে আর হাইলি এসেনশিয়াল ড্যাশ আর এক্সিস্টেন্স, ফর আর এক্সিস্টেন্স, এসেনশিয়ালের উপরে ফর বসবে। দে প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল, এই গাছগুলো প্রোটেক্ট রক্ষা করে রিচ টপ সয়েল, অর্থাৎ মাটির উপরই বাকি যে রিচ টপ সয়েল আছে সেটাকে রক্ষা করে কিসের থেকে? ফ্রম গেটিং ওয়াস্ট ওয়ে, ফ্রম গেটিং ওয়াস্ট ওয়ে, অর্থাৎ ধুয়ে মুছে যাওয়া থেকে রক্ষা করে। ওয়াস্ট ওয়ে কোথায় থেকে? কিসের দ্বারা? বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস। উই ক্যান সি ট্রিজ বিং কাট, ট্রিজ বিং গ্রোন অ্যালং দ্য মাউন্টেন স্লোপস। বলতেছে আমরা উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি, ট্রিজ বিং গ্রোন, গাছ জন্মানো হচ্ছে কোথায়? অ্যালং দ্য মাউন্টেন স্লোপস, অর্থাৎ পাহাড়ে যে ঢালু জায়গায় সেখানে গাছ উৎপন্ন করা হচ্ছে। তারপর কোথায়? রোড, দ্য রোড সাইডস, হ্যাঁ আমরা রোডের আগে অন বসাই, অন দ্য রোড সাইডস, রাস্তার পাশে। তারপর পার্কস, গার্ডেন্স, হ্যাঁ সো পার্ক গার্ডেন এগুলো তো দেওয়াল থাকে, হ্যাঁ এটা দ্বারা একটা এনক্লোজ এরিয়া বোঝাচ্ছে, এই কারণে আমরা ইন বসাবো। ইন দ্য পার্কস অ্যান্ড গার্ডেন্স দে অ্যাড বিউটি, এই গাছগুলো অ্যাড বিউটি, বিউটি তো সৌন্দর্য, অ্যাড যুক্ত করে কিসের সাথে? বিউটি, অ্যাড বিউটি টু, অ্যাড অ্যাড নলেজ টু, হ্যাঁ এরকম, অ্যাড সিম্পেথি টু, দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফ, তারা আমাদের জীবনকে জীবনের সাথে সৌন্দর্য যুক্ত করে। সো আসলে অ্যাড টু, অ্যাড সামথিং টু সামথিং, অ্যাড সামথিং টু সামথিং, হ্যাঁ। দে প্রোভাইড আস, তারা আমাদেরকে দেয়, প্রোভাইড অর্থ গিভ, প্রোভাইড আস, হ্যাঁ প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, এটা একটা স্ট্রাকচার প্রোভাইড ভার্বের, হ্যাঁ। সো লার্ন preposition with the word around it. They provide us with food, তারা আমাদেরকে খাবার দেয়, wood, shade, shelter and so on. They take কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড চুষে নেয়। তো চুষে নেয় যদি টেকিং, অ্যাবজর্ব, টেকিং অর্থ হচ্ছে অ্যাবজর্ব, চুষে নেওয়া। দে টেকিং কার্বন ডাইঅক্সাইড, তারা কার্বন ডাইঅক্সাইড চুষে নেয়, অ্যান্ড প্রডিউস অক্সিজেন, এবং তারা অক্সিজেন দেয়। সো সুতরাং উই শুড টেক কেয়ার ড্যাশ ট্রিজ, টেক কেয়ার পরে অফ বসে, উই শুড টেক কেয়ার অফ ট্রিজ, আমাদের গাছের যত্ন নেওয়া উচিত। আমাদের আজকের লাস্ট শূন্যস্থানটা আমরা এখন শেষ করব। কুমিল্লা বোর্ড 2019 সালের এটা। উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা, ফ্রিডম অর্থ কি? ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি, স্বাধীনতা। উই গট আওয়ার ফ্রিডম, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম কিসের মাধ্যমে? অ্যাট দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস, এই যে ফ্রেজটা এরকম, অ্যাট দ্য কস্ট অফ, আমরা বলি না অ্যাট দ্য কস্ট অফ, বিনিময়ে, অ্যাট দ্য স্যাক্রিফাইস অফ, এক কথায় এটা একটা ফ্রেজ, এটা এভাবেই ব্যবহার করতে হবে, এটা এখন নিয়ম পড়লে হবে না। উই গট আওয়ার ফ্রিডম অ্যাট দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফ,
হাজার, হাজার জীবনের বিনিময়ে আমরা কি পেয়েছিলাম? স্বাধীনতা পেয়েছিলাম। দ্য প্যাট্রিয়টস অর্থাৎ প্যাট্রিয়টস অর্থ কি? দেশকে যারা ভালোবাসতো। আবার ল্যান্ড আমাদের দেশের অ্যা দেশকে যারা ভালোবাসতো, ফট যুদ্ধ করেছিল কাদের বিরুদ্ধে? ড্যাশ দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স এগেইনস্ট হবে। বিরুদ্ধে হইলে এগেইনস্ট হবে। এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স পশ্চিম পাকিস্তানি রুলারদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল। ফাইনালি অবশেষে দ্য অপ্রেসর্স ওয়্যার বাউন্ড টু সারেন্ডার। অপ্রেসর অত্যাচারীরা মানে পাকিস্তানিরা ওয়্যার বাউন্ড বাধ্য ছিল টু সারেন্ডার হ্যাঁ? আওয়ার ফ্রিডম ফাইটার্স। সারেন্ডার টু মানে কাছে। বাউন্ড টু সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযুদ্ধের কাছে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয়েছিল। বাট আ গ্রেট নাম্বার অফ আমি বলছিলাম সংখ্যা হইলে বসবে। আ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড আমাদের দেশের অনেক সংখ্যক দেশমাতৃকার সন্তানরা কি করেছিল? ডাইড ড্যাশ দ্য ওয়ার ডাইড উই ডাই ইন দ্য ওয়ার হ্যাঁ? ইন দ্য ওয়ার। সুন আফটার দ্য ওয়ার শিগগিরই আফটার দ্য ওয়ার যুদ্ধের পরে দ্য গভর্নমেন্ট হ্যাঁ, কোনো কিছু বাংলাদেশের সরকার তাই বাংলাদেশ সরকার কোনো কিছু হইলে অফ বসে, হ্যাঁ? পজিশন হলে অফ বসে। মালিকানা হইলে অফ বসে। অথবা থিংস অফ থিংস যেমন চেয়ারের হ্যান্ডেল এরকম হইলে অফ বসে। সো গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ সরকার ফাউন্ডেড ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করেছিল কোথায়? কিসের স্মরণে? ইন মেমোরি অফ এটা একটা ফ্রেজ স্মরণে ইন মেমোরি অফ তো স্মরণে ইন মেমোরি অফ দ্য মার্টার্স শহীদদের স্মরণে। সো ডিয়ার লার্নার্স আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ হলো। আমরা আজকের আলোচনায় দেখলাম যে একটা ইন্ট্রোডাকশন পেলাম প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কত প্রকার এবং কয় ভাগে প্রিপোজিশনকে ক্লাসিফাইড করা যায় এবং প্রিপোজিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং সবশেষে অ্যা অ্যা আমাদের বোর্ড থেকে যে প্রিপোজিশন গুলো প্রায়ই আসে সেগুলো প্র্যাকটিস করেছি। আশা করি তোমাদের খুবই কাজে আসবে এবং প্রেপোজিশন সম্পর্কে আমি আরেকটা ক্লাস নিব। আ তোমার স্পেসিফিক প্রেপোজিশনের যেই ফাংশনস গুলো সেই ফাংশনস এর উপরে কিছু ক্লাস নিব। তবে তোমাদের জন্য ও বেস্ট অ্যাডভাইস হচ্ছে to learn preposition with the word around it অর্থাৎ বেশি পরীক্ষায় আসবে তোমাদের ফিক্সড প্রিপোজিশন যেমন তোমাদেরকে মানে বুঝতে পারছো যেমন তোমাদের ইন মেমোরি অফ এই লাস্ট যে শূন্যস্থানটা আছে স্মরণে এখানে তোমাদের এই ফ্রেজটা এভাবেই পরীক্ষায় আসবে এবং এটা এভাবেই তোমাদের ইনের জায়গায় শূন্যস্থান থাকলে ইন বসাইতে হবে অফের জায়গায় শূন্যস্থান থাকলে অফ বসাইতে হবে। So students, I hope the tutorial was very useful for you and you will be able to practice at home. So students আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে এবং সবাই নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।